প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংকিং ক্যারিয়ার নিয়ে নানাভাবেই এখন যে তরুণ যারা চাকরির বাজারে যারা প্রবেশ করছেন তার নানা ধরনের আগ্রহ আছে এবং বাংলাদেশে ব্যাংকের যে সংখ্যা কিংবা আমরা যদি বৈশ্বিকভাবেও চিন্তা করি, প্রতি দেশে কিন্তু ব্যাংকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং ব্যাংকের মাধ্যমে মানুষের যে আর্থিক কর্মকাণ্ড সহ যে সমস্ত কর্মকাণ্ডের সাথে অর্থ জড়িত প্রায় সবগুলো কাজেই এই ব্যাংকের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং সেক্ষেত্রে এই ব্যাংকের চাকরিকে একটা পেশাগত মর্যাদা প্রদান করা এবং এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সেখানে নিয়োগের প্রক্রিয়াগুলো সম্পন্ন করা, এই প্রক্রিয়াগুলো যেরকম আছে পাশাপাশি অন্যান্য কাজের সাথে তাল রেখে বা মিল রেখে এই ব্যাংকিং ক্যারিয়ারের যে একটা প্রসঙ্গ সেটা আলাদাভাবেই শুধু বাংলাদেশের প্রসঙ্গ নয়, বৈশ্বিকভাবে সেটা তৈরি হচ্ছে এবং এই ব্যাংকের প্রসঙ্গগুলোতে ব্যাংকের বিভিন্ন ইউনিট অথবা স্কিম বা প্রোডাক্টগুলোতে কাজ করার জন্য বিশেষজ্ঞ পর্যায়ের যে জ্ঞান, প্রশিক্ষণ বা দক্ষতার প্রয়োজন হয়, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু জোরালোভাবে বৈশ্বিকভাবে আলোচনা হচ্ছে। তারই প্রেক্ষাপটে আজকে আমরা এটি নিয়ে আলোচনা করতে চাই একজন সম্মানিত আলোচক, যিনি একাধারে শিক্ষক এবং মানব সম্পদ এবং ক্যারিয়ার কাউন্সিলিংয়ের এই প্রসঙ্গগুলো নিয়ে কাজ করেন। যে আমরা বোঝার চেষ্টা করব যে ব্যাংকিং ক্যারিয়ারের প্রসঙ্গে কী ধরনের ট্রেন্ড বাংলাদেশে এবং গ্লোবালি কাজ করছে, কী প্রস্তুতি প্রয়োজন এবং এই জায়গাতে একটি প্রফেশনাল বিকাশের জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে চাই, প্রস্তুতির জায়গাগুলো রাষ্ট্রীয়ভাবে কিংবা ব্যাংকগুলোর তরফ থেকে, একই সাথে যারা ব্যাংকিংয়ে ক্যারিয়ার করতে চায় তাদের পর্যায় থেকে বা পক্ষ থেকে কী ধরনের প্রস্তুতি রাখা প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার প্রেক্ষাপটে আজকে আলোচনার শিরোনাম ব্যাংকিং ক্যারিয়ার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মানব সম্পদ ও ক্যারিয়ার কাউন্সিলিং বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইসমাইল হোসাইন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই স্যার এই আলোচনাটা দিয়ে শুরু করতে চাই যে ব্যাংকিং ক্যারিয়ারে আজ থেকে 30 বা 40 বছর আগে বাংলাদেশে এই ব্যাংকের চাকরিকে যেভাবে দেখা হতো, এখন তো সেখানে একটা বড় পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এই পরিবর্তনের জায়গাতে যে ধরনের কাজগুলো এখন আমরা বাংলাদেশে দেখছি, এটি কি বৈশ্বিক যে স্ট্যান্ডার্ড, গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কতটুকু আপনি দেখছেন যে সেই মান বজায় রেখে আমরা কতটুকু করতে পারছি? পাশাপাশি যারা ব্যাংকিংয়ে ক্যারিয়ার করতে চান তাদের পূর্ব প্রস্তুতি কেমন থাকবে? এই পূর্ব প্রস্তুতির জায়গাটা থেকে আলোচনাটা শুরু করতে চাই। ব্যাংকিং বাংলাদেশে এখন একটা বড় সেক্টর, জব মার্কেট এবং সার্ভিস, মানে টু টাইপস অফ ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিং। ইসলামিক ব্যাংকিং প্রায় মনে হয় মোর দ্যান 8, টোটাল ব্যাংকিং মানে মোর দ্যান 50, নাম্বার 50। তো এটা লার্জ অপরচুনিটি, লার্জ সেক্টর। এখানে যদি বৈশ্বিকভাবে কম্পেয়ার করে দেখছি তাহলে আমি অনেকগুলো দেশ ঘোরার সৌভাগ্য হয়েছে। সেখানে ব্যাংকিং সার্ভিসটা যেভাবে দেখেছি, তাদের সার্ভিসের সাথে আমাদের বাংলাদেশের ব্যাংকিং সার্ভিসের একটা অনেক বড় ডিফারেন্স রয়েছে। সেখানে ব্যাংকিং সেবাগুলো কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য নানা ধরনের ওয়ে তারা তৈরি করেছে, কিন্তু সেখানে বাংলাদেশের একটা ব্যাংকে যখনই আমরা যাই সেক্ষেত্রে ওই ধরনের সুবিধা সুযোগ, কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য যে ধরনের সুবিধাগুলো প্রয়োজন, দ্রুত কাস্টমারকে সেবা দেওয়া এবং এ করা, আমাদের এখানে খুবই কম। কিছু ব্যাংক হয়তো মেনটেন করে, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এটা ওরা, তো যেমন বাংলাদেশ ইসলামী ব্যাংক, এদের কিন্তু প্রচুর কাস্টমার, এদের প্রায় মোর দ্যান 300 ব্রাঞ্চ রয়েছে, প্রত্যেক উপজেলায় আছে, প্রত্যেক বাজারে আছে, নানাভাবে তারা মানুষের কাছে পৌঁছে যাওয়ার কিন্তু এদের এত পরিমাণে যে এদের, কিন্তু এগুলো আরও ইনোভেটিভ করার দরকার, আরও গতিশীল করা দেয়। এবং যারা এই ব্যাংকে ক্যারিয়ার করতে চায় তাদের অনেক স্কিল্ড হতে হবে, তাদেরকে স্কিল্ড আইটিতে এবং টেকনিকে তাদের অনেক স্কিল্ড হয়ে এই সেক্টরে আসা উচিত বলে আমি মনে করি। মানে এখানে ব্যাংকিং, আপনি তো ব্যাংকিং লিটারেসির কথা বলছেন, সেই বিষয়ে তাকে দক্ষ হয়, এই বিষয়গুলো জানা। একটি হচ্ছে যে অনেকেই বিজনেসের বিভিন্ন সাবজেক্টগুলোতে পড়ে ব্যাংকিংয়ে ক্যারিয়ার করছেন, অনেকে এই নন বিজনেস ডিসিপ্লিন থেকে ব্যাংকিং পেশায় সম্পৃক্ত হচ্ছেন। এই জায়গাগুলো সকলের মধ্যে একটা ব্যাংকিংয়ের যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো সম্পর্কে তাকে দক্ষ করে গড়ে তোলার প্রশ্নে কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন? যারা ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়তে চায় তাদেরকে অবশ্যই চাকরিতে জয়েন করার আগে তাদের এই বিষয়ে যথেষ্ট ব্যাংকিং স্কিল্ড হওয়া প্রয়োজন, যদি তারা কাস্টমারকে স্যাটিসফাই করতে চায় এবং তাদের ক্যারিয়ারটাকে আরও উপরে নিতে চায়। হ্যাঁ, তো ব্যাংকিংয়ে নানা ধরনের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট আছে,
অনেক অনেক ব্যাংকের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে, প্রায় প্রতিটি ব্যাংকেরই আছে, কিন্তু আসলে ট্রেনিং এক জিনিস আর ডেভেলপমেন্ট আর এক জিনিস। জি, ট্রেনিং হয় কিন্তু ডেভেলপমেন্টটা হচ্ছে কিনা মনিটরিং এর করার জন্য তেমন আমার নজরে খুবই কম পড়ে। সেক্ষেত্রে কি করা যেতে পারে? ব্যাংকগুলো এই ট্রেনিং দিল, কিন্তু সেই ট্রেনিংয়ের প্রেক্ষাপটে তার কর্মদক্ষতার উন্নয়ন ঘটলো কিনা, তার ওয়ার্ক পারফরমেন্সের কোনো পরিবর্তন বা উন্নয়ন বিকাশ হলো কিনা, এটা কিভাবে মনিটরিং করতে পারে? তারা প্রথমত তাদের যে কাস্টমার আছে, ডাইরেক্ট কাস্টমারের সাথে তাদের ডাটা গ্রহণ করতে পারে। কাস্টমার ওয়াইজ তারা তাদের সেবাগুলো কেমন তাদেরকে জিজ্ঞাসা করতে পারে। জিজ্ঞাসা করে এগুলো অ্যানালাইসিস করলে তারা বুঝতে পারবে যে কোন ধরনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত বলে মনে হয়। কারণ কাস্টমারই তো মেন। জি, কাস্টমার ডিপেন্ড অন এভরি সার্ভিস অর্গানাইজেশন ডিপেন্ড অন কাস্টমার। তো কাস্টমারকে লয়াল করার জন্য তাদেরকে ফুল স্যাটিসফাইড কেমন হচ্ছে এটা অবশ্যই তাদেরকে এটা হলো রিসার্চ করা উচিত কাস্টমারের প্রতি। তাদের এটা আপনি বলছেন যে প্রতিটা ব্যাংকেরই একটা নিজস্ব রিসার্চ টিম বা ইউনিট একটা মাস্ট দরকার এবং একটা ইউনিট থাকবে যে তারা ওই ব্যাংকের যারা ক্লায়েন্ট আছে তাদের স্যাটিসফ্যাকশন এবং তারা যেভাবে প্রতিনিয়ত প্রতি মাসে তাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেল যাচাই করার জন্য প্রত্যেক মাসে তাদের হোল কান্ট্রিতে রিসার্চ করা উচিত। পাশাপাশি এই প্রশ্নটা রেখে যাই অধ্যাপক ডক্টর ইসমাইল হোসেন স্যার, সেটি হচ্ছে যে এই ব্যাংকগুলোকে একেবারে যে ক্লায়েন্ট বা কাস্টমারের চাহিদা অনুযায়ী সেবা দেওয়া একটি কাঠামোর মধ্যে থেকে, নীতি নৈতিকতার মধ্যে থেকে এই জায়গাতে বাংলাদেশ ব্যাংকেরও অনেক নির্দেশনা আছে। এই নির্দেশনাগুলো ব্যাংকগুলো কতটা মানছে আমাদের দেশে? নিশ্চয়ই আপনি এই মানব সম্পদ এবং ক্যারিয়ার কাউন্সেলিংয়ের প্রসঙ্গে কাজ করতে গিয়ে তো নিশ্চয়ই সেগুলো লক্ষ্য করছেন। এই প্রশ্নটি আমি রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে এই প্রসঙ্গে আমরা আপনার আলোচনা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। ব্যাংকিং ক্যারিয়ার এই বিষয়ে আজকে আলোচনা করছি। সম্মানিত আলোচক হিসেবে আছেন প্রফেসর ডক্টর ইসমাইল হোসেন। স্যার, যে প্রশ্নটা আপনার কাছে রেখে যাওয়া, যে বাংলাদেশ ব্যাংকের তো একটা নির্দেশনা আছে যাতে একজন গ্রাহক বা কাস্টমারকে সর্বোচ্চ পর্যায়ে তাকে সেবা দিয়ে তাকে সন্তুষ্ট করা, এই জায়গাতে ব্যাংকগুলো যেভাবে সেটি চর্চা করছে, এই জায়গাতে অগ্রগতি কতটুকু দেখেন, নাকি এখনও আমরা একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যেই আছি? আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকে বলা হয় সকল ব্যাংকের ব্যাংক, অর্থাৎ সকল ব্যাংকে মনিটরিং করার জন্যই সে আছে। কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংক সঠিকভাবে মনিটরিং করে বলে অনেক পত্রপত্রিকায় কিন্তু করে না। কারণ অনেক ব্যাংকের সেবা কেমন হয় এর গাইডলাইন কিন্তু বাংলাদেশ ব্যাংক দিবে। জি, কিন্তু ম্যাক্সিমাম ব্যাংকের যারা হলো ওনার অফ দ্য ব্যাংক, তারা কিন্তু পলিটিক্যাল পার্সন, তাদের অনেকভাবে লিঙ্ক আছে পাওয়ারের সাথে। তো তারা ফাঁক ফোকড় দিয়ে এগুলোকে তারা করে চলে, কিন্তু তাদের সেবাটা মানে কি আপনি বলছেন যে বেসরকারি ব্যাংকের যারা উদ্যোক্তা বা ডিরেক্টর পর্যায়ে যারা থাকেন তারা আসলে রাজনৈতিকভাবে প্রভাবশালী, বাংলাদেশ ব্যাংক খুব একটা বেশি এখানে তার যে নীতি প্রয়োগের জায়গাটা তারা পারে না। তাহলে করণীয় কি? কিন্তু ব্যাংকিং সেক্টরকে তো এইভাবে মানে রাখাও সম্ভব নয়, কিন্তু বিকাশের জায়গাটা অবশ্যই ব্যাংকিং সেক্টর মানে বলা হয় যে বেলাড অফ ইকোনমি। জি, ব্যাংক এখানে মানে যত ইকোনমিক্যাল কর্মকাণ্ড ব্যাংককে কেন্দ্র করে, গভর্নমেন্ট ইচ্ছা করলে এই ব্যাংকগুলোকে ওইভাবে বাইন্ডিংস দিয়ে বা বাইরের দেশের কোনো ভালো ভালো ব্যাংক যেগুলো আছে সেগুলোর একটা সার্ভিসটাকে মডেল ধরে এটাকে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারে। এবং প্রত্যেক ব্যাংকের মানে ম্যান্ডেটরি করা উচিত, তোমাদের রিসার্চ সেন্টার থাকবে, তোমরা প্রতিনিয়ত কাস্টমার উপর রিসার্চ করবা, ডাটা কালেকশন করবা, স্যাটিসফ্যাকশন লেভেলটা যাচাই করবা এবং সেই অনুযায়ী সেবার মান উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য করা উচিত। আর যারা প্রচেষ্টা গ্রহণ করবে সবসময় সেই স্টেপসগুলো। আরেকটি বিষয় স্যার, সেটি হচ্ছে যে ব্যাংকগুলো এখন ডিজিটালাইজেশনের কথা বলছে, যে তার মানে একটা ডিজিটাল ব্যাংকিং প্রক্রিয়া শুরু করেছে এবং নানাভাবে তারা ঘরে বসেই একজন গ্রাহককে ব্যাংকিং সেবাগুলো দেওয়ার চেষ্টা করছে। এটি কি আসলে গ্রাহককে সন্তুষ্ট করার জন্যই এই ব্যাপারগুলো বলা, নাকি সত্যিকার অর্থে তারা এই প্রচেষ্টা গ্রহণ করে মানুষকে বা গ্রাহককে ঘরে বসেই ব্যাংকিং সেবাগুলো দিতে পারছে? তাদের এই প্রচেষ্টাটা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে হ্যাঁ, অনলাইনে মোবাইলের মাধ্যমে আমি আমার ট্রানজ্যাকশন করতে পারবো। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকগুলো কি সেই ইনশিওরের পর্যায়ে তাদের প্রতি যে মানুষ ফেথ, যে নির্ভরযোগ্যতা, তাদের সততা কি দেখা মানে ধরে রাখতে পারছে কিনা? মানুষ তো এখন ওইভাবে অনলাইনে লেনদেন বিশ্বাস করে না খুব একটা। হয়তো হাই কোয়ালিটি লেভেলের লোকেরা হয়তো এটাকে সহজে বুঝতে পারে, কিন্তু ব্যাংক তো শুধু হাই কোয়ালিটির লোকের জন্য না, এখন তো ব্যাংকের সকলের উপযোগী করা সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এই বিশ্বাসটা অনলাইনে লেনদেন করতে ভয় পায়।
তার এই ফেদটা ব্যাংক এখনও তাদের কাস্টমারের অর্জন করতে পারে নাই, অনেক ব্যাংক পারে নাই। এখন এটা কি আসলে ব্যাংকের দুর্বলতা? শিক্ষার দুর্বলতা থাকে, আছে, জানার দুর্বলতা আছে, ব্যাংকিংয়েরও কিছু তো এই জিনিস তথ্যগুলো তাদেরকে বিশ্বাস করানোর দায়িত্ব, তাদেরও কিছু দুর্বলতা আছে। মানুষ এখনও ওই যে অনলাইন মানে মোবাইলের অ্যাকাউন্ট খোলায় সেলফিন, এটা অনেক শিক্ষিত লোকেরা ভয় পাচ্ছে, না দরকার নেই আমি ম্যানুয়ালি খুলবো, কারণ আমার টাকা কোথায় যায় না যায় ঠিক নাই, এরকম ট্রাস্টের একটা ঘাটতি আছে, সে একেবারে নিশ্চিত হতে পারছে না। এবং কমিউনিটি পর্যায়ে আপনি যথার্থই বলেছেন যে আসলে ব্যাংকগুলোর একটা রিসার্চ ইউনিট থাকা দরকার এবং সে প্রতিনিয়ত গবেষণা করে তার লুফুলসগুলো, তার চ্যালেঞ্জগুলোকে ফাইন্ড আউট করবে এবং সেই অনুযায়ী সমাধানের ব্যবস্থাগুলো বা উদ্যোগগুলো নেবে। কিন্তু কমিউনিটি পর্যায়ে মানুষকে সচেতন করা, মানুষকে ব্যাংকিং প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করার জন্য ব্যাংকগুলো কি উদ্যোগ নিতে পারে? হ্যাঁ, অনেক ব্যাংকের শাখা একেবারে গ্রাম পর্যায়ে চলে গেছে। তারপরে ব্যাংকের শাখা না, ব্যাংক থেকে আবার হলো ওই যে এজেন্ট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, আবার হলো ওই ওর এজেন্ট ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিংও চলে গেছে প্রায় প্রত্যেক বাজারে বাজারে এজেন্ট ব্যাংক দেয়। এদের কিন্তু মানুষ বিশ্বাস করতে চায় না। এই ব্যাংক যখন এখান থেকে কিছু টাকা বেশি জমা পড়ে, এরা অনেক ব্যাংক পত্রপত্রিকা দেখি যে উদ্যোক্তা থাকে সে লাপাত্তা হয়ে গেছে, তখন মানুষের এটা যখন পত্রপত্রিকা প্রচার হয়, টেলিভিশনে প্রচার হয়, তখন মানুষ কিন্তু এগুলো জানতে পারে। তখন ওই যে এজেন্ট ব্যাংকিংয়ের প্রতি দেখা যাচ্ছে হয়তো ইসলামী ব্যাংকের একটা এজেন্ট ব্যাংকিং আছে, তা সে রিয়েল কাজ করতেছে, বা ডাচ বাংলা ব্যাংকের একটা হয়তো বা এজেন্ট এরকম লাপাত্তা হয়ে গেছে, তখন এই টোটাল ব্যাংকিংয়ের পরে মানুষ একটা ফেদ সৃষ্টি হতে, প্রভাবটা পরে সামগ্রিক চলে আসে, মানে গ্রিভেন্স অথবা অভিযোগ বা এই বিচ্যুতি বা যেখানেই তৈরি হোক, প্রভাবটা পরে। এজেন্ট ব্যাংকিং কিন্তু ভালো একটা উদ্যোগ, কিন্তু এটাকে মানুষ বিশ্বাসে আনতে চাচ্ছে না, যেখানে লেনদেন করলে আমার আমানত সেফ কিনা, নিরাপদ কিনা, সেফটি আছে কিনা, এটা ব্যাংকওয়ালাদেরই নিজেদেরই উদ্যোগে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আলাদা করে তার নীতি বা নির্দেশনার জায়গাতে নতুন করে কি সিদ্ধান্ত নিতে পারে, বা তার যে চলমান যে নীতিমালা আছে সেখানে কি ধরনের পরিবর্তন করা প্রয়োজন? গ্রাহকের আমানত যাতে নিরাপদ হয় এজন্য অনেকগুলো ইনিশিয়েটিভ নিতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে প্রচারিত আছে যে ব্যাংকে আমার 20 লক্ষ টাকা থাকলেও আমার যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে আমি পাবো 1 লক্ষ টাকা। এই তথ্য সত্য না মিথ্যা একজন সাধারণ মানুষের পক্ষে যাচাই করা সম্ভব না। এই তথ্য যে সত্য এটা কি মিথ্যা, এটা বাংলাদেশ ব্যাংকেরও দায় আছে বলে আমি মনে করি। তাকে বিশ্বাস করানো উচিত যে না, আমরা এর ওয়ারেন্টি আমরা কোনো ব্যাংকে লেনদেন করেন, কোনো সমস্যা হলে সেই দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নেবে, মানে রাইট। এবং সেটি তো কাউকে না কাউকে সেই দায় না নিলে মানুষ তো আগ্রহ রাখবে না, সে মানুষ সেই আগের সময় বা যুগের মতো নিজের কাছেই সে টাকা রাখতে চাইবে। আমি বাইরে দেখেছি কারোর কাছে 50 টাকার বেশি থাকে না, কারণ টাকা সব মোবাইলে অ্যাকাউন্টে। মানি মানে কাগজের টাকা, কাগজ মানে পেপার মানি প্রায় লেস, তাদের লাগে না। হাইস্ট যত ধনী লোক হোক 50 রিঙ্গিট বা 50 বড় জোর, মানে তারা ট্রাস্টের জায়গাটা এবং লেনদেনের প্রক্রিয়াটা একটা বিশ্বাসের জায়গা তৈরি করতে পেরেছে, পাশাপাশি সাধারণ মানুষের উপযোগী করে ব্যবস্থাটা চালু করেছে, একেবারে সর্বসাধারণের জন্য। এই জায়গাটিতে প্রশ্নটি রেখে যায় যে আমাদের দেশেও একটা বড় সংখ্যক মানুষ এখনো, যেটা বলা হয় যে 50% মানুষকেও ব্যাংকিং চ্যানেল বা প্রক্রিয়ার মাধ্যমে আনতে পারেনি। তাহলে এই সর্বজন উপযোগী ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থার প্রচলন ঘটাতে গেলে আমার ব্যাংকিং ক্যারিয়ারের জায়গাটাও একটা ডাইভার্সিটি বাড়াতে হবে, তাদেরকে সেই সাধারণ মানুষের উপযোগী করেই তার ব্যাংকিং কার্যক্রম বা প্রোডাক্টকে সাজাতে হবে। এই জায়গাতে ব্যাংকগুলো আসলে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে বা কীভাবে সে ভাবতে পারে, এই প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি সম্মানিত আলোচক প্রফেসর ডক্টর ইসমাইল হোসেন স্যারের সাথে, সেটি হচ্ছে ব্যাংকিং ক্যারিয়ার। যে প্রশ্নটি রেখে যায় আসলে ব্যাংকিং ক্যারিয়ারকে আরও বেশি প্রসারিত করা, বিস্তৃত করার জন্য সকল মানুষের উপযোগী ব্যাংকিং ব্যবস্থা চালু করতে গেলে ব্যাংকগুলোকে আর কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? বাংলাদেশের সকল মানুষকে যদি ব্যাংকিংয়ের মধ্যে আনা যায়, ব্যাংকিং চ্যানেলে আনা যায়, লেনদেনের ভিতরে আনা যায়, তাহলে বাংলাদেশের ইকোনমি প্রচুর গতিশীল হবে। কারণ এখন মানুষ অনেকে টাকা কাছে রাখে, এটা হলো যে ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়, তখন টাকাটা ইনভেস্টমেন্ট হবে। ইনভেস্টমেন্ট অন টাইম ইনভেস্টমেন্ট মিন 3-4 টাইমস ইনভেস্টমেন্ট। সো ইকোনমি অনেক ফাস্ট হবে। বাংলাদেশে যারা বাইরের দেশে থাকে প্রায় 1-1.5 কোটি মানুষ, তারা কিন্তু ব্যাংকের সাথে সংযুক্ত মোটামুটি, কিন্তু তারা ব্যাংকে টাকা রাখতে চায় না। যে টাকাটা আসে টাকাটা তুলে নিয়ে চলে যায়, বাড়ি ডাকে, কারণ ব্যাংকের উপর ট্রাস্ট কম। ব্যাংকিং ট্রাস্ট তৈরি করা তাদের প্রথমত,
যে আপনাদের টাকা আমাদের কাছে মানে এটি একদম সবার আগে দরকার। ট্রাস্ট, হ্যাঁ, এটা সবার আগে ট্রাস্ট আগে দরকার, কারণ আমার কষ্টের টাকা আমি যেখানে রাখবো সেই জায়গাটা নিরাপদ কিনা। এখন যেরকম আছে যে 8-10টা ব্যাংক খুবই খারাপ অবস্থায় আছে, এখন যাদের সেখানে টাকা ছিল তারা দ্রুত তুলে নিচ্ছে, সেখানে আর কেউ ডিপোজিট করতে চাচ্ছে না। এর ফলে ব্যাংকগুলোকে আরও ক্রাইসিসে পড়ে যাচ্ছে, কারণ তারা নতুন কোনো ডিপোজিট পাচ্ছে না। কিন্তু তো এই প্রসঙ্গটাকে নিশ্চিত করার জন্য নিশ্চয়ই একজন দক্ষ ব্যাংকারই আসলে পারে যে ক্লায়েন্টের সন্তুষ্টির জায়গাটা নিশ্চিত করতে, এই জায়গাতে কাস্টমার স্যাটিসফ্যাকশন ডেভেলপ করতে, তো এটা এনশিওর করা। এই জায়গাতে আপনি যতটুকু আমাদের দেশে যারা ব্যাংকিংয়ে যারা জব করছেন, আমরা সকলের প্রতি সম্মান রেখেই বলছি, নিশ্চয়ই তার ইন্টারনাল ট্রেনিংও হচ্ছে, ব্যাংকগুলো থেকে মনিটরিংও হচ্ছে, আমরা সেটাই বিশ্বাস করতে চাই। কিন্তু বাস্তবতা কি? আপনি যদি অন্যান্য দেশের ব্যাংকগুলো দেখেছেন, বাইরে আপনি শিক্ষকতা করেছেন, সেখানকার ব্যাংকিংয়ের প্রসঙ্গগুলো নিয়ে কাজ করেছেন, বাংলাদেশ এবং বাইরের জায়গাগুলোতে যদি আমরা একটু তুলনামূলক চিত্র দেখতে চাই, কি দেখতে পান? ব্যাংকিং সেক্টরে আমাদের সাথে চাকরি করে তাদের বিহেভিয়ারাল প্রবলেম, অ্যাটিটিউড প্রবলেম ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারা কিন্তু বসে আছে কাস্টমার সেবা সার্ভিস দেওয়ার জন্য। এই সার্ভিসটা নেওয়ার জন্য যারা যাচ্ছে তাদের সাথে যে ধরনের ব্যবহার তারা প্রত্যাশা করে কাস্টমাররা, কম ক্ষেত্রে সেটা পায়। অন্য একটা দেশের ব্যাংকে গেলে ঢোকার সাথে সাথে একজন চলে আসে, স্যার কি হেল্প করা লাগবে, কোনো কিছু তারা চলে আসে। এখানে গেলে আমার নিজে খুঁজে নেওয়া লাগে যে আমি এই কাজটা করব, কার কাছে যাব, আমি এই কাজটা করবো, এটা কোথায় যাব, এটা বলার জন্য ওই গেটে একজন লোক আছে বাইরের দেশের ব্যাংকে, আমাকে জিজ্ঞেস করবে আপনি কি কাজ করবেন, সেই অনুযায়ী সে সেখানে পাঠাই দেবে। জিজ্ঞাসা করে টাকাটা লেট হচ্ছে কেন, তারা কিন্তু সন্তোষজনক অ্যান্সার দেয় না। অনেক সময় এটা আমার পরের দিন পর্যন্ত অপেক্ষা করা লাগে। তো আমি 5 লাখ টাকা পাঠাইছি, আমি তো টেনশন হবেই যে আমার টাকাটা গেল কি গেল না, আমার টাকাটা পেলো কি পেলো না, মেসেজটা আসলো কি না। এটা অনেক দেরিতে মেসেজটা আসে। এই কাজগুলো খুব দ্রুততার সাথেই করা প্রয়োজন। আর পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে ব্যাংকিংয়ের প্রসঙ্গগুলো জড়িত করে সবাইকে একেবারে মানে শিক্ষার প্রাথমিক ধারা থেকে অথবা মাধ্যমিক পর্যায় থেকে ব্যাংকিং প্রক্রিয়া বিষয়গুলো সম্পর্কে অবগত করা, তাকে জানানো। এর মূল উদ্দেশ্য হলো যে ব্যাংকিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার লেনদেনগুলো সম্পন্ন হোক এবং এরকম একটা মানসিকতা তৈরি হোক। এই জায়গা থেকে আপনি মনে করেন যে শিক্ষা প্রক্রিয়ার সাথে বা আপনাদের পাঠ্যপুস্তকের কোনো মানে ব্যাংকিং বিষয়ে যদি কোনো চ্যাপ্টার ইনক্লুড করে সেটা করলে কি ভালো হবে? আমার মনে হয় এটা ক্লাস 9 থেকে করা উচিত, কোনো একটা চ্যাপ্টার। ব্যাংকিং লেনদেনটা কেমন হয়, ব্যাংকিং হিসাবটা কেমন হয়, ব্যাংকিং সার্ভিসটা কেমন, এটা স্টুডেন্টদেরকে যদি এভাবে আস্তে আস্তে ডেভেলপ করা হয় ছোট আকারে, তাহলে তারা, কারণ দিন শেষে সবাই তো ব্যাংকের সাথে যুক্ত হতে চাচ্ছে, ব্যাংকে ছাড়া আমাদের লেনদেন চলবে না, আর আগামী 10 বছর পরে ওই পর্যায়ে চলে যাবে, আরো বেশি চলে যাবে, বিস্তৃত হবে, পরিসর আরো বেশি। তখন একজন মানুষের যদি ল্যাক অফ নলেজ থাকে, ইনফরমেশন থাকে, ল্যাক অফ ইনফরমেশন থাকে, তখন তার জন্য এটা টেন্সের কারণ হয়ে যায়। তখন তার যে এভাবে আস্তে আস্তে মোট তাহলে ওই ছাত্র যখন বিবিএ কমপ্লিট করবে, ব্যাংকিংয়ে চলে আসবে, তখন তার জন্য সেবা দেওয়া সহজ হবে। তার আগেই জানা থাকছে ব্যাংকিং সেবাগুলো কি কেমনভাবে দিতে হয়, এবং তাদের প্র্যাকটিক্যাল, আমি মনে করি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করানো উচিত। যারা ব্যাংকিং ক্যারিয়ার করতে চায় তারা যেন অবশ্যই ইন্টার্নশিপটা ডাইরেক্ট ব্যাংকে করে। এই জায়গাতে আমাদের দেশের যে সরকার, যে কোনো সরকারের ক্ষেত্রে বলছি আমরা, সরকারের এক ধরনের সদিচ্ছারও প্রসঙ্গ রয়েছে যে ব্যাংকগুলোকে সে একটা শক্তিশালী জায়গায় আসবে, ব্যাংকগুলোর উপরে যাতে কোনো ধরনের রাজনৈতিক চাপ না থাকে ব্যাংকগুলোর সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নে। এই জায়গাতে আমাদের রাজনীতি কতটুকু প্রস্তুত, একদম ছোট্ট করে শুনবো, যে ব্যাংকগুলোর উপরে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না? রাজনৈতিক সদিচ্ছা তেমন আছে বলে মনে হয় না, কারণ ব্যাংকের যারা ডাইরেক্টর হয় এটা তো রাজনৈতিক সিদ্ধান্তই হয়ে থাকে, এবং তারপরে সে সেইভাবেই তার সেটা চালায় নিজের ইচ্ছে মতো। অতএব এটা আশা করি, কিন্তু অনেকটা কঠিন, মানে সেই বাস্তবতা অনেকটা কঠিন। আমরা দেখি না, প্রিভিয়াস যদি আমরা হিস্টোরি দেখি তাহলে সেটা দেখি না, কিন্তু আমরা তো প্রত্যাশা করি। কারণ অনেক আমি দেখছি অনেক স্টুডেন্ট আছে ব্যাংকে যে একটা মাল আমদানি করে, অনেকেই আছে। এই যে ওখানকার রিএমব্যান্সিং ব্যাংক প্লাস আমার হোম ব্যাংক, এই যে ইন্টারকানেক্টিভিটি, এই যে প্রসেসটা, এটা তো জানা জরুরি। কিন্তু ম্যাক্সিমাম ইতিহাস থেকে পড়ে এসে ব্যাংকের সে তো কিছুই জানে না, তখন সে সেবাটা দেবে, সে তো আন্দাজে কাজ করে, কাজ করে তাকে শিখতে হয়, অনেক টাইম, সেটা অনেক সময় চলে যায়। এবং ব্যাংকিং ক্যারিয়ার করতে গেলে এর তো আলাদা কোড অফ ইথিক্স, তার ভ্যালুজ আছে, সেগুলোকে যারা আগে থেকে শিখে আসেন বা অবগত হয়ে আসেন তাদের জন্য প্রপার সেবা দেওয়াটা খুব ভালো হয়। সেটি চমৎকার বলেছেন অধ্যাপক ডক্টর ইসমাইল হোসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময়। আপনাকে ধন্যবাদ, চ্যানেল 9-কে অসংখ্য ধন্যবাদ। জি প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।